Thank you and welcome all again to my class. আমরা আলোর চ্যাপ্টার আলোচনা করছিলাম। আলো এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে পড়লে বা আলোর কোনো বস্তুর উপরে পড়লে তিন রকম ঘটনা ঘটতে পারে। আলোর প্রতিফলন হতে পারে, আলোর শোষণ হতে পারে, আলোর প্রতিসরণ হতে পারে, বা দুটা বা তিনটা ঘটনাও আংশিকভাবে হতে পারে। আমার চশমাতে যখন আলো এসে পড়ছে, আলোর কিছু অংশ ভিতরে প্রবেশ করছে, কাচের ভিতরে প্রবেশ করছে, আবার তারপরে বাইরে বেরিয়ে চোখের ভিতরে প্রবেশ করছে। অর্থাৎ আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে এসে পড়লে দ্বিতীয় মাধ্যমের ভিতরে প্রবেশ করে, দিকের পরিবর্তন ঘটায়। আলো যেদিকে আসছিল দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে দিকের পরিবর্তন হবে। যেহেতু মাধ্যম পরিবর্তন হয়েছে, মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হয়েছে, আলোকীয় ঘনত্বের কথা বলা হচ্ছে, তাই আলোর দিক পরিবর্তন ঘটবে। এই বিশেষ ঘটনাকে যে আলো এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমের উপর তির্যক ভাবে পড়লে আলো দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, আলোর এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। প্রতিসরণ। আর আলো পড়লো, আবার দিক পরিবর্তন করে আগের মাধ্যমে ফিরে গেল, এখানে আলো পড়লো, এদিকে আবার ব্যাক আসলো, প্রতিফলন। আর ভিতরে ঢুকে গেলে তাকে বলা হয় প্রতিসরণ। চশমাতে হচ্ছে প্রতিসরণ, আয়নাতে হবে প্রতিফলন। যদি ছবিটা আঁকায়, একটা প্রতিসরণের ছবি আঁকায়, প্রথমে দুই মাধ্যমের বিভেদ তল, উপরে মনে করলাম বায়ু, নিচে মনে করলাম কাঁচ। একটা অভিলম্ব আঁকায়, প্রথমে অভিলম্বটা লম্ব থাকিস, বেকা হোস না বাবা। এবার আলো আঁকাবো। একটা আলো এইভাবে এসে পড়লো, আলোটা এসে পড়লো কোথায়? এদিকে মনে করলাম কাঁচ, এদিকে মনে করলাম বায়ু। এদিকে কাঁচ, ওদিকে কাঁচ চন্দ্রবিন্দু থাকে নাকি জানি না, ওদিকে বায়ু। আপতিত রশ্মি প্রতিসরণের বেলায় ভিতরে প্রবেশ করবে দ্বিতীয় মাধ্যমে। এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। তাহলে আলো এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে যখন তির্যক ভাবে পড়লো, আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। লাল কালিটার রেখা হচ্ছে আলোক রশ্মিকে বোঝাচ্ছে। যদি নাম দিই এ ও বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এন ও এন ড্যাশ। এই কোণটাকে বলে আপতন কোণ, এই কোণটাকে বলে প্রতিসরণ কোণ। আলোর প্রতিফলনের মতো যে আলোক রশ্মি এসে পড়লো দুই মাধ্যমের বিভেদ তলে, উপরেতে বায়ু, নিচের দিকে কাঁচ, টোটালটা কাঁচ। দুই মাধ্যমের বিভেদ তলে যে আলো এসে পড়লো তাকে বলে আপতিত রশ্মি। ভিতরে যেটা দিক পরিবর্তন করে প্রবেশ করলো অভিরশ্মি, তাকে বলে প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত, প্রতিসরণের পরে যে রশ্মি। এন ও এন ড্যাশ অঙ্কিত
কাল্পনিক অবিলম্ব, সিডি হচ্ছে বিভেদ তল। তাহলে আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো তির্যকভাবে এসে পড়লে আলোটা ভিতরে ঢুকে যাবে, দিক পাল্টায়, এই ব্যাপারটা আলোর প্রতিসরণ। এবার বইয়ের ভাষাতে ভালো করে বললে এরকম বলতে হবে, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে তির্যক ভাবে পড়ে, তির্যক ভাবে কেন বলছি এটা পরে আমি আলোচনা করব। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে তির্যক ভাবে পড়ে বা আপতিত হয়, তখন আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। আলোর এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে এসে অপর এক মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তির্যক ভাবে, দেখা হবে, লম্ব হবে না, আলোর কিছু অংশ দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমের ভিতরে প্রবেশ করে যায়। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। প্রতিসরণে আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, আর প্রতিফলনে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, প্রথম মাধ্যমেই ফিরে যায় দিক পরিবর্তন করে। আমরা জানি আলো সরল রেখায় চলে, কিন্তু মাধ্যমের ঘনত্ব যদি পরিবর্তন হয়, আলো সরল রেখায় না গিয়ে দিক পরিবর্তন করে প্রতিসরণের কারণে। যেমন এখানে এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, এ ও এবং ও বি একটি সরল রেখা নয়, এ ও এবং ও বি দুটি আলাদা সরল রেখা। আলোর প্রতিসরণে তাহলে এ ওটা কি? এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, সিডি বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তল, উপরে বায়ু নিচে কাচ, দুই মাধ্যমের বিভেদ তল। এটা একটা তলকে বোঝাচ্ছে। একটা তলকে যদি এইভাবে রাখি তাহলে একটা সাইড দেখা যাবে, সেই সাইডটা অঙ্কন করে আছে। সিডি হচ্ছে বিভেদ তল, আর এন ও এন ড্যাশ হচ্ছে অঙ্কিত অবিলম্ব। অঙ্কিত অভিলম্ব। আই হচ্ছে এ ও এন, এ ও এন কোণ ইকুয়াল টু আই ইকুয়াল টু আপতন কোণ। আর বি ও এন ড্যাশ
ইকুয়াল টু আর ইকুয়াল টু প্রতিসৃত কোণ, প্রতিসরণ কোণ। এটা হচ্ছে এ ও এন আপতন কোণ আর বি ও এন ড্যাশ প্রতিসরণ কোণ। এ ও আপতিত রশ্মি ও বি প্রতিসৃত রশ্মি একই সরলরেখায় নেই, দুটি আলাদা সরলরেখা, তাই আপতন কোণ প্রতিসরণ কোণ সমান নয়, আপতন কোণ প্রতিসরণ কোণ আলাদা। বায়ু এবং কাচের মধ্যে, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, কাচ হচ্ছে ঘন মাধ্যম। আপতিত হয়েছে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে, লঘু থেকে ঘন মাধ্যমে। প্রথম মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে ঘন মাধ্যম। একটা বিষয় জানা উচিত, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ হলে আপতন কোণটা বড় হয়, প্রতিসরণ কোণটা ছোট হয়। ঘন মাধ্যমে প্রতিসরণ কোণটা ছোট হবে। ঘন মাধ্যম আঠালো মাধ্যমের মতো। ঘন মাধ্যম যে অভিলম্ব আছে, প্রতিসৃত রশ্মিকে আকর্ষণ করে কাছে টেনে আনে। ঘন মাধ্যমে অভিলম্ব প্রতিসৃত রশ্মিকে আকর্ষণ করে, আর লঘু মাধ্যমে অভিলম্ব প্রতিসৃত রশ্মিকে দূরে সরিয়ে দেয়, বিকর্ষণ করে। এটা মনে রাখতে হবে ছবি আঁকার জন্য। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। তার আগে সূত্র দুটো লিখে দিই। 1 নাম্বার মনে রাখতে হবে, ঘন মাধ্যমে অভিলম্ব প্রতিসৃত রশ্মিকে আকর্ষণ করে। 2 নাম্বার, লঘু মাধ্যমে অভিলম্ব প্রতিসৃত রশ্মিকে বিকর্ষণ করে। ঘন মাধ্যম প্রতিসৃত রশ্মিকে কাছে টেনে আনে, আকর্ষণ করে। প্রতিসরণ কোণটা কম হয় ঘন মাধ্যমে, লঘু থেকে ঘনতে যখন আলোর প্রতিসরণ ঘটবে। যেমন লঘু মাধ্যম কোণটা বড় আছে, ঘন মাধ্যমে প্রতিসৃত রশ্মিকে অবিলম্বটা টেনে আকর্ষণ করে প্রতিসরণ কোণটাকে কমিয়ে দেয়, ছোট করে দেয়। মাধ্যমিক পরীক্ষাতেও অনেক সময় এরকম প্রশ্ন আসে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করে বিচ্যুতি কোণের মান নির্ণয় করো। যে কোণটার পরিবর্তন ঘটলো, বিচ্যুতি কোণ বলতে আলো যেদিকে যাচ্ছিল প্রতিসরণের পরে আলো কতটা বেঁকে গেল, যেদিকে যাওয়ার কথা ছিল যদি প্রতিসরণ না হতো, যেদিকে যেত প্রতিসরণের পরে কতটা বেঁকে গেল, যে অ্যাঙ্গেলটা বেঁকে গেল তাকে বলা হয় বিচ্যুতি কোণ। তো আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম এবং লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের রেখাচিত্র অঙ্কন করব এবং বিচ্যুতি কোণের মান নির্ণয় করব।
আমরা দুটো মনে রাখার জন্য সূত্র আকারে লিখেছি যে ঘন মাধ্যমে অভিলম্ব কি করবে, প্রতিসৃত রশ্মিকে চুম্বকের মতন আকর্ষণ করবে। লঘু মাধ্যমে অভিলম্বটা প্রতিসৃত রশ্মিকে বিকর্ষণ করবে, দূরে ঠেলে দেবে। তাহলে তাই যদি আমরা মনে রাখি, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। লঘু মাধ্যম থেকে এ ও আপতিত আলোক রশ্মি এসে পড়লো, অভিলম্বের সঙ্গে যে কোণ হলো এ ও এন, এটা আপতন কোণ। এবার আলোক রশ্মি প্রতিসরণের জন্য দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, বেঁকে গিয়ে কোন দিকে বাঁকবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে না অভিলম্বের কাছে চলে আসবে? একই রেখায় তো যাবে না। প্রতিসরণের মূল কথাই হলো যে আপতিত আলোক রশ্মি বেঁকে গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তো কোন দিকে বাঁকবে? আমাদের এখান থেকে মনে রাখতে হবে, ঘন মাধ্যমে অভিলম্ব প্রতিসৃত রশ্মিকে আকর্ষণ করে, মানে কাছে টানে, তাই কোণটা ছোট হবে। প্রতিসরণ কোণ ছোট হবে, তাই এই কোণটা বড়, এই কোণটা ছোট। যদি আমরা প্রতিসরণ না ঘটিয়ে আলো যদি যেত, তাহলে আলো সবসময় সরল রেখায় চলে, একই দিকে যায়, সরল রেখায় চলে। তাহলে রশ্মিটা কোন দিকে যেত? তাহলে রশ্মিটা এই দিকে যেত। অর্থাৎ প্রতিসরণের পরে আলোক রশ্মি বেঁকে গেল এই পরিমাণ কোণ, যাকে নাম হচ্ছে ডেল্টা, বিচ্যুতি কোণ। আমরা লিখতে পারি যে এ, এটার নাম যদি আমি এক্স দিই, তাহলে এক্স ও এন ড্যাশ সমান বি প্রতীক এ ও এন। অর্থাৎ এই কোণটা এক্স অক্ষের মতো আছে, তাহলে এই কোণটা বিপরীত কোণ, বিপরীত কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, বিপরীত। তাহলে নিচেরটা হচ্ছে আমার আর প্লাস ডেল্টা ইকুয়াল টু, উপরের কোণটা হচ্ছে আই বা ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। অর্থাৎ বিচ্যুতি কোণ ইকুয়াল টু আই মাইনাস আর, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি গেল। এই টাইপের দুটি সরল রেখা পরস্পরকে যদি ছেদ করে, বিপরীত কোণগুলোকে কি বলে? বিপরীত কোণ, তারা পরস্পর সমান হয়। তাহলে অভিলম্ব এবং এক্স ও এ ও এক্স দুটি সরল রেখার এই প্রান্তের কোণ এই প্রান্তের কোণ পরস্পর বিপরীত, এবং বিপরীত কোণ তারা পরস্পর সমান। এদিককার কোণটা দুটো অংশে ভাগ করেছি, আর প্রতিসরণ কোণ এবং বিচ্যুতি কোণ ডেল্টা। তাহলে আর প্লাস ডেল্টা ইকুয়াল টু আই, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তাহলে এই অ্যাঙ্গেলে বেঁকে যাবে। এবার আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করব। তাহলে কি হবে? এটা হয়ে যাবে ঘন, এটা হয়ে যাবে লঘু, বাদ বাকি ঠিকঠাক থাকবে। মারো একটা বিভেদ তল, একটা অভিলম্ব। লাল কালির তেজ কমে গেছে, তবু আঁকাবো। ও বাবা, আমার শেষ করে দিতে হবে না। এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। ঘন মাধ্যমে অভিলম্বের সঙ্গে যে কোণে এসে আলোক রশ্মি আপতিত হলো, আপতন কোণ আই, নাম দিলাম এ ও। এটা হচ্ছে সিডি বিভেদ তল, এন ও এন ড্যাশ অঙ্কিত অভিলম্ব। তো লঘু মাধ্যমে অভিলম্বটা যে আলোক রশ্মি প্রতিসৃত হবে, সেই প্রতিসৃত রশ্মিকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? এখানকার কোণটা ছোট হবে না বড় হবে? আমরা জানি লঘু মাধ্যম আলোক রশ্মিকে বিকর্ষণ করে প্রতিসৃত রশ্মিকে,
তাই এই কোণটা বড় হবে, তাই আলোটা এদিক দিয়ে পেরিয়ে যেত, প্রতিসরণ না ঘটলে কিন্তু প্রতিসরণের কারণে দূরে সরে যাবে। তাহলে কতটা কোণ বেঁকে গেল? এখানে যদি আমরা বিচ্যুতি কোণ বার করি, বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু আসবে আর মাইনাস আর। একই রকম পদ্ধতি অবলম্বন করে অভিলম্বকে ঠিক রাখবো, আর এটাকে যদি আমি বর্ধিত করি, তাহলে যে কোণটা বেঁকে যাচ্ছে এই কোণটার মান, আর এটাকে যদি এরকম করে বর্ধিত করতাম, দুটাকে মান হচ্ছে এই আলোক রশ্মিটা এদিক দিয়ে আসার কথা কিন্তু ওইদিকে চলে গেছে, এটা হচ্ছে ডেল্টা। এইটুকু কোণটা হচ্ছে ডেল্টা। তাহলে আর মাইনাস ডেল্টা, টোটালটা আর মাইনাস ডেল্টা ইজ ইকুয়াল টু আই, বা আর মাইনাস আই ইজ ইকুয়াল টু ডেল্টা। ওই বিপ্রতীক কোণের জ্যামিতি করলে সহজে বেরিয়ে যাবে যে বিচ্যুতি কোণ হচ্ছে আর মাইনাস ডেল্টা। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ বেশি হয়, এটা মনে রাখতে হবে। আলোর প্রতিসরণে আপতন কোণ প্রতিসরণ কোণ সমান হয় না। আলোর প্রতিফলনের মতো আলোর প্রতিসরণের দুটি সূত্র রয়েছে। এ ও বি সি ডি এন ও এন ড্যাশ, এটা আই, এটা হচ্ছে আর। প্রথম সূত্র, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে প্রতিসারকের উপর অঙ্কিত অভিলম্ব তিনটা রশ্মি, আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, প্রতিসারক আপতন বিন্দুতে প্রতিসারকের উপর অঙ্কিত অভিলম্ব, তারা একই সমতলে থাকবে। অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। দ্বিমাত্রিক হবে। আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, অভিলম্ব ত্রিমাত্রিক হবে না, তিন দিকে যাবে না, একটা তলের মধ্যেই থাকবে দ্বিমাত্রিক অবস্থানে। আর আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি অভিলম্বের বিপরীত প্রান্তে হবে। এদিকে আপতিত আলোক রশ্মি, এদিকে প্রতিসৃত আলোক রশ্মি, এরকম হবে না, অভিলম্বের বিপরীত সাইডে থাকবে। আর এক দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের সাপেক্ষে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের
সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক। মানে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোর প্রতিসরণ হচ্ছে, মাধ্যম দুটো যদি ঠিক রাখা হয় সব সময়, যে বর্ণের আলো এসে পড়ছে সেটাকে যদি ঠিক রাখা হয়, তাহলে সব সময় আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সবসময় একই উত্তর আসবে। এখন করি, পরে করি, এখানে করি, জাপানে করি, আমেরিকায় করি, দুটো নির্দিষ্ট মাধ্যম যদি একই রকম থাকে, আলোর রংটা যদি একই রকম থাকে, তাহলে প্রতিসরণে প্রত্যেক জায়গায় আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একই থাকবে। অর্থাৎ আপতন কোণের অ্যাঙ্গেল, প্রতিসরণ কোণের অ্যাঙ্গেলের যে সাইন, তাদের রেশিওটা, অনুপাতটা একই রকম থাকবে। অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এটাকে মিউ বলে, প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, সাইন আই বাই সাইন আর। এটা একটা ধ্রুবক। কখন? দুটা নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর সাপেক্ষে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক থাকে, একে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক বা মিউ। রেকর্ড হচ্ছে কিনা চেক করি। ঠিকই আছে, অনেক সময় রেকর্ড বন্ধ হয়ে যায়। এই মিউ বা প্রতিসরাঙ্কের মান আপতন কোণের মানের উপর নির্ভর করে না। মিউ বেশি হবে না কম হবে, প্রতিসরাঙ্কের মান বেশি হবে না কম হবে, সেটা আপতন কোণের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? মাধ্যম দুটার প্রকৃতি। কাছ থেকে জলে আলো প্রবেশ করছে না জল থেকে কাছে, না বায়ু থেকে কাছে না কাছ থেকে বায়ুতে, কোন কোন মাধ্যমের মধ্যে প্রতিসরণটা ঘটছে, দুটো মাধ্যমের প্রকৃতির ওপর। এবং কোন বর্ণের আলোর প্রতিসরণ হচ্ছে, লাল বর্ণের না নীল বর্ণের আলোর না সবুজ বর্ণের আলোর, সেই বর্ণের উপর নির্ভর করছে প্রতিসরাঙ্কের মান। প্রতিসরাঙ্ক মিউ নির্ভর করে কার উপর? এক নাম্বার মাধ্যম, দুই মাধ্যমের প্রকৃতির উপর। দুই মাধ্যমের প্রকৃতির উপর এবং আপতিত আলোর বর্ণের উপর। আপতিত আলোর বর্ণের উপর, বা আপতিত না বললেও হবে, যে আলোর বর্ণের উপর। বর্ণ বলতে কম্পাঙ্কের উপর বর্ণ নির্ভর করে, অর্থাৎ কম্পাঙ্কের উপর। আলোর কম্পাঙ্কের উপর আলোর বর্ণ নির্ভর করে। তাহলে দুই মাধ্যমের প্রকৃতির উপর এবং আলোর বর্ণের উপর, বা আপতিত আলোর বর্ণের উপর লিখলেও চলবে। আপতিত আলোর বর্ণের উপর লিখলে হবে, না লিখলে হবে, আলোর বর্ণের উপর নির্ভর করে প্রতিসরাঙ্ক। কিন্তু আপতন কোণের উপর নির্ভর করে না। আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ কমলে প্রতিসরণ কোণ কমবে। অর্থাৎ আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় প্রতিসরাঙ্ক। কতবার ছবি আঁকাবো? ডিং 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 ডিং। A O B C N
সি ডি এন ও এন ড্যাশ, এটা হচ্ছে আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। এদিকে কোনটা বড়, এদিকে ছোট, ছোট মানে হচ্ছে ঘন মাধ্যম, এ মনে করলাম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা এ মনে করলাম, এটা ঘন মাধ্যম বি মনে করলাম। তাহলে প্রতিসরাঙ্ক আলোর প্রতিসরণে আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে তির্যকভাবে পড়লে আলোক রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করে, একে আলোর প্রতিসরণ বলে। আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক থাকে, একে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণ বলে। এখানে যদি আমি লিখি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এ মিউ বি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে প্রবেশ করছে, তাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, 1 নম্বর সমীকরণ। আলোর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, খুব চমৎকার বৈশিষ্ট্য, যাকে বলা হয় রিভার্সিবিলিটি প্রপার্টি, প্রত্যাবর্তনশীল বৈশিষ্ট্য। রিভার্সিবিলিটি বা প্রত্যাবর্তনশীল বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? একটা আলো এখান থেকে নির্গত হলো, আলোটা যে পথ দিয়ে ঘুরে টুরে যদি ওইখানে গিয়ে পৌঁছায় আলোটা কোনো এক বিশেষ পদ্ধতিতে প্রতিফলন প্রতিসরণের মাধ্যমে, তাহলে উল্টা পথে ওই বিন্দুতে আলো যদি নিঃসরণ করা যায়, সেখান থেকে আলোটা এই বিন্দুতে পৌঁছায়। যে পথ দিয়ে আলো যাবে, আলো উল্টা দিক দিয়ে সেই পথ অনুসরণ করেই আসে। অর্থাৎ এদিক থেকে আলোটা আসলে এ থেকে ও হয়ে বিতে যাবে, এবার বিতে যদি আলো দেওয়া যায় তাহলে বি ও হয়ে এতে যাবে। যে পথ দিয়ে আলোটা আসছে ব্যাক করলে ফিরে গেলে সে পথেই ফিরে যাবে। অর্থাৎ আপতিত রশ্মি যদি বি ও করতাম তাহলে প্রতিসৃত রশ্মি ও এ হতো। এ ও বি পথে আলো গেল, প্রত্যাবর্তনশীল ধর্মের জন্য, রিভার্সিবিলিটির জন্য আলো বি ও এ হয়ে ফিরে আসতে পারে যদি আলো এখান থেকে দেওয়া যায়। অর্থাৎ প্রতিসরণ কোণটা তখন আপতন কোণ হয়ে যাবে, আর আপতন কোণটা তখন প্রতিসরণ কোণ হয়ে যাবে। তাহলে রিভার্সিবিলিটি প্রপার্টির জন্য এখান থেকে আলো যদি বি থেকে এতে যাই, তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, তাহলে বি মিউ এ লিখতে হবে, যার সাপেক্ষে সেটাকে প্রথম দিকে দিতে হবে। তাহলে কি হবে, এর সাপেক্ষে এখানে আলো এদিক থেকে যদি ওদিকে যায়, এ ও বি পথেই আবার ব্যাক করবে বি ও এ হয়ে, তাহলে এই কোণটা হবে আপতন কোণ সাইন আর, আর এর মানটা হয়ে যাবে আপতন কোণের মান, আর এই কোণটা হয়ে যাবে প্রতিসরণ কোণের মান। বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, তাহলে এটা হয়ে যাবে তখন আপতন কোণ, এটা হয়ে যাবে প্রতিসরাঙ্ক, আমরা যখন উল্টা পথে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, 1 নং থেকে পাই এটাকে যদি উল্টায় দিই সাইন আই বাই সাইন আর, 1 নংটাকে আমরা উল্টা করে এরকম লিখতে পারি, অর্থাৎ এখান থেকে আসে 1 বাই এর মানটা এখান থেকে টুকলাম।
অর্থাৎ a mu b is equal to b mu a, আপেক্ষিক প্রতিসরাঙ্ক a mu b is equal to 1 by b mu a। আলোর রিভার্সিবিলিটি বা প্রত্যাবর্তনশীল বৈশিষ্ট্যের জন্য আলো যখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, তাই এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক এ মিউ বি, সাইন অফ আপতন কোণ, সাইন অফ প্রতিসরণ কোণ, সাইন আই বাই সাইন আর। এবার রিভার্সিবিলিটি যদি করি, এদিক থেকে আলোটা ওইদিকে যাচ্ছে, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, একই রেখা অনুসরণ করবে, একই রশ্মি অনুসরণ করবে, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এদিক থেকে ওদিকে যাচ্ছে, তাহলে বি এর সাপেক্ষে এর, তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, আপতন কোণ, তখন আর এর মানটা হয়ে যাবে আপতন কোণ সাইন আর বাই সাইন আই। এবার এটাকে উল্টায় দিলে এটা পাবো, তাই ইনভার্স করে দিলাম, এ মিউ বি ইজ ইকুয়াল টু 1 বাই বি মিউ বি। এই দুটি মাধ্যমের মধ্যে প্রথম মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, সেই প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যম থেকে অপর মাধ্যমে যদি আলোক রশ্মি এসে আপতিত হয়, তখন তাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি কোন মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে, দুটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়ে যায়, ভ্যাকুয়াম শূন্য মাধ্যম, আর এটা মনে করলাম কাঁচ বা বায়ু মাধ্যম, তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। পরম প্রতিসরাঙ্ক বলে। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক। আলোর গতিবেগ শব্দের গতিবেগের উল্টা রকম ধারণা বা কনসেপ্ট। শব্দ বেশি ঘনত্ব দিয়ে, বেশি ঘনত্বের মাধ্যম দিয়ে বেশি জোরে যায়, কম ঘনত্বের মাধ্যম দিয়ে কম জোরে যায় শব্দ। মাধ্যমবিহীন শব্দ যেতে পারে না। আর আলোটা উল্টা, কম ঘনত্বের পদার্থ দিয়ে আলো বেশি জোরে যায়, বেশি ঘনত্বের পদার্থ দিয়ে আলো কম জোরে যায়। আলোকীয় ঘনত্ব এখানে বিবেচনা করতে হবে, একটু আলাদা। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বেশি, অন্যান্য মাধ্যমে আলোর গতিবেগ কম। আলোর গতিবেগ পরিবর্তন হয়, কিন্তু আলোর কম্পাঙ্ক পরিবর্তন হয় না। প্রতিসরণের পরে এবং প্রতিসরণের আগে আলোর নির্দিষ্ট বর্ণের আলোর কম্পাঙ্ক নির্দিষ্টই থাকে, শুধুমাত্র গতিবেগ পরিবর্তন হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। আমরা প্রতিসরাঙ্ক এবং আলোর গতিবেগের সম্পর্ক নির্ণয় করব। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি, এটা মনে করলাম এ, পরম প্রতিসরাঙ্ক, তাহলে হচ্ছে
শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ এ লিখলেও হবে বা শুধু মিউ লিখলেই হবে, কারণ একটা মাধ্যম শূন্য, শূন্য মাধ্যম থেকে আলো আসছে, তাহলে পরম প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা ওই মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে সি ধরা হয়, ওই মাধ্যমে আলোর গতিবেগকে মনে করলাম ভি। তাহলে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি বা সি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ভি, বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ভি। এই ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি, যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সমান পরম প্রতিসরাঙ্ক কিন্তু ওই মাধ্যমে আলোর গতিবেগ। মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। সি এর মান সব সময় সর্বোচ্চ, সি হচ্ছে বৃহত্তম, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি, তাই সি বাই ভি একের থেকে বেশি, অতএব মিউ গ্রেটার দেন 1, মিউ গ্রেটার দেন 1, অতএব মিউ গ্রেটার দেন 1 একের থেকে বেশি হবে। যদি শূন্য মাধ্যম না হয়ে দুটি আলাদা আলাদা মাধ্যম হয়, তাহলে আলোর গতিবেগের সঙ্গে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি a mu b is equal to va by vb। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমে আলোর গতিবেগ। লঘু থেকে ঘন মাধ্যম হলে, লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি না ঘন মাধ্যমে আলোর গতিবেগ বেশি? লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি, তাই ভি এ লঘু মাধ্যমে যদি আলোর গতিবেগ হয় এটা বেশি হলে এ গ্রেটার দেন 1, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে হলে বি মিউ এ যদি করি তাহলে লেস দেন 1, এটা মনে রাখতে হবে। এবার আমরা কচির ফর্মুলা, কচির ফর্মুলা বলতে প্রতিসরাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা এর সম্পর্ক। আলোকরশ্মি যখন প্রতিসরণ ঘটে, আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে প্রবেশ করা, অপর মাধ্যমে পড়লে আলো দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। মানে আলোর প্রতিসরণের ফলে যে বর্ণের যে কম্পাঙ্কের আলো এসে পড়লো তার কম্পাঙ্ক পরিবর্তন হবে না প্রতিসরণের আগে এবং পরে। কম্পাঙ্ক পরিবর্তন হয় না, কিন্তু গতিবেগ পরিবর্তন হয়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। তরঙ্গ দৈর্ঘ্য ঢেউটা, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি,
এটার তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক গুণ করলে গতিবেগ পাওয়া যায় v n ল্যামডা। আমরা ক্লাস 9 এ পড়েছি v n ল্যামডা। তো আলোর প্রতিসরণের ফলে তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন হয় না। প্রতিসরাঙ্ক, যেহেতু গতিবেগ পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, তাই প্রতিসরাঙ্ক পরিবর্তন হবে। আমরা জানি প্রতিসরাঙ্ক μ = VA/VB বা C/V, পরম প্রতিসরাঙ্ক। তো সেক্ষেত্রে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক, বিজ্ঞানী কচি একটা ফর্মুলা দিয়েছেন μ = A + B/λ²। এটাকে বলা হয় কচির ফর্মুলা। কি লিখতে হবে? আলোক রশ্মির প্রতিসরণের সময় যে বর্ণের আলোর প্রতিসরণ ঘটে, সেই বর্ণের আলোর মাত্রার কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। কম্পাঙ্ক প্রতিসরণের আগে এবং প্রতিসরণের পরে একই থাকে কম্পাঙ্ক, কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য, তার গতিবেগ পরিবর্তিত হয়। আলোর প্রতিসরাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে প্রতিসরাঙ্ক কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে প্রতিসরাঙ্ক বেশি হবে। একটা ইনভার্স রিলেশন, বিপরীত সম্পর্ক। বিজ্ঞানী কচি যে সমীকরণ দিয়ে এই সম্পর্ককে দেখিয়েছেন তাকে বলে কচির ফর্মুলা। এবং কচির ফর্মুলা থেকে আমরা একটা গ্রাফ আঁকাতে পারি, λ², আর এখানে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক μ আর তরঙ্গ দৈর্ঘ্য λ², এরকম একটা প্রতিসরাঙ্ক। না লিখে μ ভার্সেস λ² লেখচিত্র, এটা সঠিক ভাষা হবে। μ ভার্সেস λ² লেখচিত্র, এটা হচ্ছে কচির ফর্মুলা। একটা কাচের স্ল্যাব, সমান্তরাল কাচের স্ল্যাব, তার ভিতর দিয়ে যদি আলো যায়, একটা কাচের স্ল্যাব বায়ুতে রাখা হয়েছে, এক প্রান্ত দিয়ে যদি আলো প্রবেশ করে, প্রথম পৃষ্ঠে প্রতিসরণের পরে আলো দ্বিতীয় পৃষ্ঠে পৌঁছালে আবার প্রতিসরণ ঘটবে। বায়ু থেকে কাচে, কাচ থেকে বায়ুতে। মনে করলাম এটা কাচের স্ল্যাব, এদিকে বায়ু, এদিকেও বায়ু। কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ ঘটলে কি হবে? এটি হবে, আলো যেদিকে যাচ্ছিল, যেখান দিয়ে আলোটা বার হওয়ার কথা, এদিক দিয়ে আলো প্রবেশ করলে কাচ যদি না থাকতো, সোজাসুজি আলোটা এদিক দিয়ে বেরিয়ে যেত। এদিক দিয়ে আলোটা বেরিয়ে যেত, কিন্তু কাচের স্ল্যাব থাকার কারণে আলোটা ওই দিক দিয়ে বার না হয়ে এদিক দিয়ে বার হবে। এদিক দিয়ে আলো গেল, আলোটা এদিক দিয়ে বার হবে। অনেকগুলো স্ল্যাব যদি রাখা যায়, তাহলে আলোটা যেখানে প্রবেশ করলো, যে অ্যাঙ্গেলে বার হওয়ার কথা, আলোটা অনেক দূরে গিয়ে বার হবে, একই অ্যাঙ্গেলে বার হবে। অর্থাৎ আপতন কোণ আর I1 আর I2টা একই হবে, একই অ্যাঙ্গেলে বার হবে, কিন্তু পার্শ্ব সরণ ঘটবে। কি ঘটবে? পার্শ্ব সরণ, পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ ঘটবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় সরণ।
পার্শ্বীয় সরণ ঘটবে, কিন্তু আলোর বিচ্যুতি কোণ থাকবে না, আলো বেঁকে যাবে না। আপতিত রশ্মি আর এখান থেকে নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হবে। এটা প্রমাণ করতে হবে যে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর যদি প্রতিসরণ ঘটে, প্রথম পৃষ্ঠে একবার, দ্বিতীয় পৃষ্ঠে একবার, আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি বা নির্গত রশ্মি এদের বিচ্যুতি কোণ থাকবে না, পরস্পর সমান্তরাল। I1 = I2 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা সমান্তরাল কাচের স্ল্যাব নিয়েছি EFGH, বায়ু মাধ্যমে প্রথম পৃষ্ঠে EF এবং GH সমান্তরাল, প্রথম পৃষ্ঠে AO আপতিত রশ্মি, OB প্রতিসৃত রশ্মি, আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় পৃষ্ঠে আপতিত রশ্মি হচ্ছে OB, প্রতিসৃত রশ্মি হচ্ছে BC। দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ R1, প্রতিসরণ কোণ, আপতন কোণ R2, প্রতিসরণ কোণ হচ্ছে I2। প্রথমে বলে রাখি R1 আর R2 কাচের স্ল্যাবের ভিতরে তাই ধরেছি কোণটার মান। R1 এবং R2 পরস্পর সমান হবে, কারণ N ও N ড্যাশ এবং N ড্যাশ B, N1 B N1 ড্যাশ, এই অভিলম্ব আর এই অভিলম্ব সমান্তরাল, দুটি তলের উপর দুটি অভিলম্ব, তল দুটি সমান্তরাল, তাই অভিলম্ব দুটিও পরস্পর সমান্তরাল হবে। তাই OB ভেদক হিসাবে R1 = R2 হবে। আমরা প্রথম দিকে চিন্তা করব EF এ প্রতিসরণের জন্য। বায়ু থেকে কাচ এয়ার মিউ জি আপেক্ষিক প্রতিসরাঙ্ক A মিউ জি = sin I1 / sin R1। এখানকার জন্য প্রতিসরাঙ্ক আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন। এবার এখানকার জন্য এটা কাছ থেকে বায়ুতে, কাছ থেকে বায়ুতে এটা উল্টা, তাহলে G কাছ থেকে বায়ুতে = সাইন এর মান, সাইন এই কোণের মান, তাহলে সাইন R2, এটা R2 ধরেছি, সাইন I2। এবার EF সমান্তরাল HG এবং N ও N ড্যাশ লম্ব EF আর N1 B N1 ড্যাশ, এটাও অভিলম্ব এই তলের উপর, N1 B N1 ড্যাশ এটাও অভিলম্ব, দুটাই অভিলম্ব। অতএব R1 = একান্তর কোণ R2। এই কোণ দুটো হবে একান্তর কোণ, পরস্পর সমান হবে, যেহেতু এটা আর এটা সমান্তরাল, OB হচ্ছে ভেদক। তাহলে R1 এবং R2 যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি G mu A = sin R1 / sin I2। R1 R2 সমান, তাহলে R2 জায়গায় R1 লেখা যায়। R1 R2 সমান, R1 R2 সমান, যেহেতু দুজনে অভিলম্ব দুটো সমান্তরাল, OB ভেদক, তাই R1 R2 সমান, তাই R2 জায়গায় R1 বসাবো, তাহলে এই সমীকরণটা পাল্টে এরকম হবে। এবার আমরা জানি যে A মিউ G = 1/G মিউ A, এর মান ছিল sin I1 / sin R1, আর এর মানটা বেরিয়েছে sin R1 / sin I2, উল্টাই দেব, এর মানটা কি পেয়েছি? 1/sin R1
বাই সাইন i2, যে মানটা পেলাম সেই মানটা বসালাম। তাহলে সেখান থেকে পাচ্ছি সাইন i1 বাই সাইন r1, উল্টায় দিলে সাইন i2 সাইন r1, সাইন r1 সমান আছে, অতএব সাইন i1 ইকুয়াল টু সাইন i2, দুই দিক থেকে সাইন বাদ দিলে সাইন i1 ইকুয়াল টু সাইন i2, অতএব নিঃসন্দেহে i1 ইকুয়াল টু i2, অর্থাৎ এ ও রশ্মি এবং বিসি রশ্মি পরস্পর সমান্তরাল। অর্থাৎ বিচ্যুতি কোণ শূন্য, শুধু আলোর পার্শ্বীয় সরণ ঘটবে, কিন্তু আলোক রশ্মির বিচ্যুতি ঘটবে না। কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হলে এখানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এমইউজি, এখানে কাচের সাপেক্ষে, কাচ থেকে বায়ুতে আসছে, কাচের সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক জি মিউ এ, তারা পরস্পর ইনভার্সলি সমান। এ মিউ জি ইকুয়াল টু 1 বাই জি মিউ এ আমরা আলোচনা করেছি, এর মানটা আমরা বসিয়েছি, বসিয়ে নিয়ে সমাধান করে i1 ইকুয়াল টু i2 দেখিয়েছি। থ্যাংক ইউ।